ইউক্রেন যুদ্ধের কারণে দীর্ঘদিন ধরেই জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম অবস্থা ইউরোপের বাসিন্দাদের। এর সঙ্গে যোগ হয়েছে ইরান যুদ্ধ। যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া এই যুদ্ধের জেরে জ্বালানি পরিবহনের অন্যতম নৌরুট হরমুজ প্রণালী কার্যত বন্ধ রেখেছে তেহরান। ফলে বিশ্বজুড়েই বাড়ছে জ্বালানির দাম, যার ঢেউ মধ্যপ্রাচ্য ছাড়িয়ে ইউরোপের দেশগুলোতেও আছড়ে পড়েছে। এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে ইউরোপকে। জ্বালানি স্বাধীনতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে দেশগুলো। দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে আলোচনায় উঠে আসছে পারমাণবিক শক্তি, কিন্তু কতটা নিরাপদ ও নির্ভরযোগ্য সেটি? ইরান যুদ্ধের কারণে ইউরোপ জুড়েই গ্যাস ও জ্বালানির খরচ বেড়েছে। জ্বালানি সাশ্রয়ে ঘরে বসে কাজ ও কম ভ্রমণের পরামর্শ দিচ্ছে ইউরোপীয় কমিশন। কিন্তু মধ্যপ্রাচ্য পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে তা যে আরও খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাবে সেই সতর্কবার্তাও দিচ্ছেন নীতি নির্ধারকরা। এমন প্রেক্ষাপটে পারমাণবিক শক্তিকে সমাধান হিসেবে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লেয়েন। সম্প্রতি প্যারিসে অনুষ্ঠেয় ইউরোপীয় নিউক্লিয়ার এনার্জি সামিটে তিনি বলেন, যুদ্ধ ইউরোপের জীবাশ্ম জ্বালানি নির্ভরতার দুর্বলতা সামনে এনেছে। ইউরোপের পারমাণবিক শক্তি থেকে মুখ ফিরিয়ে নেওয়াটা ছিল কৌশলগত ভুল। পারমাণবিক শক্তি ব্যবহারে বর্তমানে ইউরোপ অনেকটা পিছিয়ে থাকলেও একসময় এমন ছিল না। 1990 সালে ইউরোপের প্রায় 1/3 বিদ্যুৎই আসত পারমাণবিক শক্তি থেকে, যা কমে মাত্র 15% এসে ঠেকেছে। এর পেছনে বড় ভূমিকা রেখেছে 2011 সালের জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভয়াবহ দুর্ঘটনা। সেই ঘটনার পর পারমাণবিক শক্তি পুরোপুরি বন্ধ করে দেয় জার্মানি, নির্ভরতা বাড়ায় গ্যাসের উপর। ইউরোপের বাকিরাও ঝুঁকিপূর্ণ পারমাণবিক শক্তির বদলে তুলনামূলক দামি ও আমদানি নির্ভর অনিশ্চিত জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল হয়ে পড়ে। মোট জ্বালানির চাহিদার 50% বেশি পূরণ করতে হচ্ছে আমদানির মাধ্যমে। ফলে সরবরাহ কমলে বা দাম বাড়লে জ্বালানি সংকটে পড়ে ইউরোপ। ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করে ফ্রান্স। অভ্যন্তরীণ চাহিদার 65% মেটায় পারমাণবিক উৎস থেকে। তাদের বিদ্যুতের খরচও জোটের অন্য দেশগুলোর তুলনায় যথেষ্ট কম। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মতে, পারমাণবিক শক্তি কম কার্বন নির্গমন করে। এটি ইউরোপকে নেট জিরো কার্বন নির্গমনের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে পারে। এছাড়া পারমাণবিক শক্তি জ্বালানি স্বাধীনতা ও কার্বন নিরপেক্ষতার সমন্বয়কারীও বটে। ইরান যুদ্ধে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে বিদ্যুৎ উৎপাদনে ফ্রান্সের যে খরচ বেড়েছে তার অন্তত 5 গুণ বেশি অর্থ গুনতে হচ্ছে জার্মানিকে। অন্যান্য দেশের পরিস্থিতিও জার্মানির মতোই। আর ইউরোপের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানগুলো। এমন কঠিন সত্য সামনে আসার পর পারমাণবিক শক্তির প্রতি আগ্রহ দেখাচ্ছে ইউরোপ। এরই মধ্যে নিষেধাজ্ঞা তুলে নিতে নতুন আইনের পরিকল্পনা করছে ইতালি। পারমাণবিক শক্তিতে ফেরার পথে বেলজিয়ামও। নতুন ধরনের রিঅ্যাক্টর নিয়ে আলোচনা শুরু করেছে গ্রিস। 40 বছরের পুরনো পারমাণবিক বিরোধী সিদ্ধান্ত বাতিল করেছে সুইডেন। নতুন প্রকল্প এগিয়ে নিতে নিয়ম সহজ করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। পারমাণবিক শক্তি জ্বালানি সমস্যার সমাধান এমনটা ভাবা ঠিক নয়। নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে অনেক সময় লাগে। ফ্রান্সের ফ্লামানভিল 3 এবং যুক্তরাজ্যের হিঙ্কলে পয়েন্ট সি প্রকল্পে দীর্ঘ বিলম্ব যার বড় উদাহরণ। এছাড়া পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে জনমনে উদ্বেগ আছে। পরিবেশবাদীরা মনে করেন, পারমাণবিক শক্তিতে বিনিয়োগ করলে নবায়নযোগ্য শক্তির উন্নয়ন থেকে মনোযোগ সরে যেতে পারে। তাছাড়া মধ্য ইউরোপের কিছু দেশ যেমন হাঙ্গেরি ও স্লোভাকিয়া এখনও রাশিয়ার প্রযুক্তি ও ইউরেনিয়ামের ওপর নির্ভরশীল, যা কৌশলগতভাবে ইউরোপের জন্য কিছুটা ঝুঁকিপূর্ণ। এমন প্রেক্ষাপটে পারমাণবিক শক্তিকে সহজ সমাধান মানতে নারাজ চ্যাথাম হাউসের গবেষক ক্রিস আইল্যান্ড। এই গবেষকের মতে, পারমাণবিক শক্তি সমাধানের অংশ হতে পারে, কিন্তু যখন অনেক বিদ্যুৎ কেন্দ্র পুরনো তখন এগুলো সচল রাখতে বা উন্নত করতে বিপুল বিনিয়োগ দরকার। এতে সময় ও অর্থ দুটোই লাগবে। ইউরোপের বিভিন্ন দেশ যেখানে ঋণে জর্জরিত, বিভিন্ন খাতে খরচের চাপের মধ্যে রয়েছে, সেই পরিস্থিতি এই খাতে কতটা বিনিয়োগ বাড়াতে পারবে ইউরোপ তা নিয়ে প্রশ্ন রয়েছে।
এমন প্রেক্ষাপটে ইউরোপীয় কমিশন স্মল মডুলার রিঅ্যাক্টরের দিকে ঝুঁকছে, যা কিনা তুলনামূলক কম খরচে তৈরি করা যায় এবং কারখানায় গণহারে উৎপাদন সম্ভব। তবে এসবই দীর্ঘমেয়াদী সমাধান। কিন্তু বর্তমানে ইরান যুদ্ধের জন্য যেই সংকট তৈরি হয়েছে, এই সমস্যার তাৎক্ষণিক সমাধান কি তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।